ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র। ঘটল ইতিহাসের বৃহত্তম দেশান্তর। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। আজ 15ই আগস্ট 2013, স্বাধীনতার 66 বছর পেরিয়ে আজ আমরা 67তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে। 1947 সালের 15ই আগস্ট ইংরেজদের পরাধীনতার বেড়াজাল ছাড়িয়ে স্বাধীন হয়েছিলাম আমরা। কিন্তু স্বাধীন হয়েছিল ভারতবর্ষ, তবুও দুই ভাগে বিভক্ত হয়ে, ভারতবর্ষ এবং পাকিস্তান। 1757 সালে পলাশির যুদ্ধ থেকে ইংরেজরা এদেশে শুরু করে তাদের রাজত্ব। 200 বছর পেরিয়ে 1947 সালে স্বাধীন হয়েছি আমরা। 1757 সালে পলাশির যুদ্ধে হারের পিছনে সত্যি কি দোষ ছিল মির্জাফরের, নাকি আরও কোনো বড় ষড়যন্ত্র ছিল এর পিছনে? কেমন ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবীদের ভূমিকা? এই সমস্ত কিছু নিয়েই আলোচনার জন্য আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্টরা। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষক শ্রী সঞ্জয় দাস। সঞ্জয়বাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার সাথে রয়েছেন আরেকজন বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব মাননীয় সত্য গুহ। সত্যবাবু, আপনাকে নমস্কার। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছে বিশিষ্ট শিক্ষক শ্রী সুহাস ভট্টাচার্য মহাশয়। সুহাসবাবু, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান, স্বাধীনতার 66 বছর। জন্ম নিল ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র। ঘটল ইতিহাসের বৃহত্তম দেশান্তর। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ভারতবর্ষের মসনদে বসেছিল ইংরেজরা। পুরনো দিনে সেই ছবিগুলো দেখার পরে একবার জানতে ইচ্ছা করে কেমন ছিল 1757 সালের সেই পলাশি যুদ্ধের প্রেক্ষাপট। আমরা চলে যাব আমাদের বিশিষ্ট সাহিত্যিক সত্যবাবুর কাছে। আপনার কাছে জানতে চাইছি যে 1757 সালে যে পলাশির যুদ্ধে যে প্রেক্ষাপটে ইংরেজরা আমাদের দেশে রাজত্ব শুরু করলো, সেই প্রেক্ষাপট সম্পর্কে আপনি কি মনে করেন? তখনকার কিছু ঘটনা বা আপনার যেটা ধারণা আছে। প্রথমত আজকে এমন একটা শুভ দিন, যেদিনে ভারত আত্মাকে প্রণাম করে আমাদের কথাবার্তা বলা শুরু করা উচিত। এবং সমস্ত ভারতবাসীকে শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, আজকে 66 বছর বাদে 67তে 15ই আগস্ট এসেছে। এটাকে আমি বলতে চাই দুঃখানন্দের দিন। কেন, তারপরে আমরা আলোচনা করব। তবে আমার বন্ধু জিজ্ঞাসা করেছেন যে সেই সময়কার প্রেক্ষাপটটা কী ছিল। মুর্শিদ কুলি খাঁ, পরে আলীবর্দী খাঁ, এবং আলীবর্দী খাঁর অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার জীবন সম্পর্কে নানা কাহিনী, নানা গল্প ছড়িয়ে আছে। কিন্তু ইংরেজদের সঙ্গে যুদ্ধ করাটা এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতা, মোহনলাল প্রমুখের যে বিশ্বস্ততা, এইসবগুলো নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমি বলতে চাই এই কথা যে স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু
এই স্বাধীনতা পাওয়ার আগে যেমন প্রদীপ জ্বালতে হলে পর আগে পোলতে পাকিয়ে নিতে হয়, ঠিক তেমনি স্বাধীনতার পটভূমিটা অর্থাৎ 15ই আগস্টের পটভূমিটা, সেটাকে আমাদের খানিকটা আলোচনা করে নেওয়া দরকার। স্বাধীনতা আন্দোলনের চেতনা শুরু হয়েছিল কিন্তু নিধুবাবুর কণ্ঠে অষ্টাদশ শতাব্দীর শেষে। তিনি স্বদেশী ভাষা পুরে কি আশা, এই যে উচ্চারণ, এই যে চেতনা, এই চেতনার থেকেই পরবর্তী সময়ে রঙ্গলাল বললেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। এবং তারপরে আমরা দেখি যে শিক্ষিত যুবারা তারা কিন্তু প্রথম এই স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। জিরোজিও, রামমোহন প্রমুখের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার দ্বারা তারা উদ্দীপিত হয়েছিলেন এবং স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন। এবং 1757 পরে 1857-তে যে সিপাহী বিদ্রোহ হলো, যাকে আমরা বলি যে স্বাধীনতার প্রথম মহাযুদ্ধ, আর অসংগঠিত ছিল কিন্তু চেতনায় তারা উদ্দীপ্ত ছিল। এরপর আমরা দেখলাম যে জমিদারদের কিছু ক্ষোভ তৈরি হয়েছিল ইংরেজের বিরুদ্ধে। তার ফলে ল্যান্ডলর্ডসদের একটা সভা, জমিদার সভা তারা তৈরি করেছিল এবং সেখানটা অন্য কিছু নয়, তারা তাদের দাবি দাওয়াগুলো এগুলোকে জানাতে চেয়েছিলেন এবং সেটাকেই তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এরপর আমরা দেখি যে 1895 সালে প্রথম কংগ্রেসের পতন ঘটল হিউমের নেতৃত্বে, এবং এটা দেশীয় যারা ধনী মানুষ, সেই ধনী মানুষদের নিয়েই তখন হয়েছিল। তার মধ্যে অনেক নামজাদা মানুষ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মতিলাল নেহেরু প্রমুখ যে চিরস্মরণীয় ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সব ছিলেন। তারপরেই আমরা দেখলাম যে সত্যিকারের আন্দোলন শুরু হতে যাচ্ছে, কিন্তু কংগ্রেস যেটা তৈরি হলো সেই কংগ্রেস কিন্তু আবেদন নিবেদনের মধ্যেই সীমাবদ্ধ, এবং তাদের মধ্যে যেন প্রতিযোগিতা ছিল কে ভালো ইংরেজিতে বক্তৃতা করতে পারে এবং কে দাবি দাওয়াগুলো ঠিক মতন পেশ করতে পারে ইংরেজিতে। এবং তার ফলে আমরা দেখি যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতন বাগ্মী তিনি সেদিনের নেতৃত্বে এসে পৌঁছেছিলেন এবং তার পরবর্তী সময়ে তিনি চেঞ্জ করেছেন। এই আলোচনাটায় আমরা আসব, তার আগে আমরা একটু বলছি, আপনি যেটা বলছেন যে স্বাধীনতার পরবর্তী সময়, যেটা আমরা স্বাধীনতার পুরো প্রেক্ষাপটটি আলোচনা করবো। তার আগে একটু বলিনি, সামান্য একটুখানি, যে মহাত্মা গান্ধী আসার আগ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনটা কতিপয় মুষ্টিমেয় বড়লোকদের মধ্যে সীমাবদ্ধ। গান্ধীজি এসেই প্রথম জনসমুদ্রের মধ্য থেকে তিনি উঠে এসেছেন, স্বাধীনতার আন্দোলনটা জনগণের মধ্যে বিস্তৃত হয়ে গেল। তখন থেকেই আন্দোলনটা টানা বাঁধল এবং তারপর তো সে বিশিষ্ট এসে উপস্থিত হয়েছেন। আমরা জানি সেসব ব্যক্তিত্বের নাম, সেগুলো পরবর্তী সময় আপনারা আলোচনা করবেন। অসহযোগ আন্দোলনের পরবর্তী সময় থেকেই বস্তুত এবং অনুশীলন দলগুলো, সন্ত্রাসবাদী দলগুলো তার সঙ্গে পাশাপাশি এসে হাজির হয়ে আন্দোলনকে বস্তুত স্বাধীনতার আন্দোলনের মুখ্য আন্দোলনে পরিণত। আমি সঞ্জয়বাবুর কাছে আসছি, আপনার কাছে আসছি, যে আমরা 1757 সালে একটু ফিরে যাই। আমরা চলে এসেছিলাম প্রায় 1947 সালে, সেখান থেকে একটু ফিরে যাই 1757 সালে, যে পলাশির যুদ্ধ যখন হয়েছিল। পলাশির যুদ্ধে আমরা বলে থাকি যে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল। আমরা সবাই মানি, ইতিহাসের পাতায় ছত্রে কথাটা লেখা আছে, কিন্তু কোথাও কি মনে হয় যে একা মীর জাফর শুধুমাত্র এর জন্য দায়ী নয়? সিরাজউদ্দৌলা নিজের তার শাসনকালে যে শেষ দিকটায় তিনি তার শাসনটা ধরে রাখতে পারেননি আমাদের মনে হয়। কোথাও কি আপনার কি মনে হয় এ সম্পর্কে? একা কি মীর জাফরই আমাদের এই ভারতবর্ষের পরাধীনতার জন্য দায়ী, নাকি কোথাও সিরাজউদ্দৌলার কিছুটা খামতিও ছিল তার রাজত্বকালে? এই বিনোদন বার্তার নতুন অনুষ্ঠানে
আজকের বিশেষ দিনে সমগ্র ভারতবাসী তথা আমার সহ নাগরিকদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট ভাই যে প্রশ্ন করলেন তার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। আমি প্রথমেই মির্জাফরকে আমরা যে চোখেই দেখি না কেন, মির্জাফরকে আমি প্রথমেই স্যালুট জানিয়েই শুরু করব। তিনি একজন ব্যক্তি, ভারতবাসী ছিলেন এবং এই কারণেই তাকে স্যালুট জানাবো যে আমরা মার রান্না ভালো না মাসির রান্না ভালো এটা বুঝতে গেলে যেমন মার রান্নাও খাওয়ার দরকার, মাসির রান্নাও খাওয়ার দরকার, দুজনেরই দরকার। তারপরে আমি বিচার করতে পারি কে ভালো রান্না করেন। তাই আমরা পরাধীনতার স্বাদটা না পেলে প্রকৃত স্বাধীনতার স্বাদটা যে কী, প্রকৃত স্বাধীনতার আকাঙ্ক্ষাটা যে কী সেটা বুঝে উঠতে পারতাম না। তাই মির্জাফর যে ছোট্ট ঘটনা ঘটিয়েছিলেন যেটা পরবর্তীকালে বৃহৎ আকার ধারণ করেছিল, সেই মির্জাফর তার যে বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে ভারতবর্ষের পরাধীনতা শুরু হয়েছিল। যেখানে বিশ্বাস থাকে সেখানে তার ঘাতকও থাকে, বিশ্বাসঘাতক ছিলেন। এই প্রেক্ষাপটে সুমন ভাই যে সুন্দর প্রশ্ন তুলে ধরেছেন যে মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্যে তার আমাদের সিরাজদৌল্লার শাসন ব্যবস্থা, সিরাজদৌল্লার কোনো নীতি তার জন্য দায়ী কিনা। মির্জাফররা একদিনে তৈরি হয় না। সিরাজদৌল্লা, আমি যখন শাসনে আছি, মানে আমি আর একটু পিছিয়ে গিয়ে বলতে চাই যে আমরা যে সময়ে আমরা পরাধীন হয়েছি ইংরেজদের কাছে, তার আগে কি আমরা প্রকৃতপক্ষে স্বাধীন ছিলাম? ভারতবাসীরা কি প্রকৃতপক্ষে স্বাধীন ছিলাম? কোনো এলাকা ভিত্তিক যে সাম্রাজ্য ব্যবস্থা গড়ে উঠেছিল, এই সাম্রাজ্যের মধ্যে যে নাগরিকরা বাস করতেন তারাও প্রকৃতপক্ষে স্বাধীন ছিলেন না বলেই আমার মনে হয়েছে। সেই জায়গা থেকে যখন ভারতবর্ষব্যাপী স্বাধীনতার জায়গায় পৌঁছে আসতে হয়েছে, তার জন্যই বৃহৎ আকারের একটা পরাধীনতার প্রয়োজন হয়ে দেখা দিয়েছিল। এই প্রয়োজনটা আমরা কেউ বুঝে করিনি, মির্জাফর থেকে শুরু করে কেউই আমরা বুঝিনি। কিন্তু পরবর্তীকালে বুঝলাম পরাধীনতাটা যখন সামগ্রিকভাবে দেশব্যাপী পরাধীনতা এসছিল বলেই দেশব্যাপী স্বাধীনতার দিকে আমরা এগিয়ে গেছিলাম। আমরা একসাথে যেমন ইংরেজদের পরাধীনতার হাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেছি, তেমনি দেশের ছোট ছোট অংশে যে পরাধীন ব্যবস্থাটা ছিল সেই পরাধীন ব্যবস্থাটাও একসাথে মুক্ত হয়ে গেছে। তাই মির্জাফরের মাধ্যমে যে জিনিসটা তৈরি হয়েছে, মির্জাফরের বিশ্বাসঘাতকতা অবশ্যই নিন্দনীয়। আজকে সেই মির্জাফরের আগের কাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আগামী দিনেও আমাদের প্রতি ঘরে ঘরে, প্রতি সমাজে, প্রতিটি দেশেই বিশ্বাসঘাতকদের অবস্থান পরিলক্ষ্য করা যায়। এ কারণে মির্জাফর আমাদের ছিল, আছে, থাকবে। তার মধ্যে দিয়ে আমাদের সিরাজদৌল্লার শাসন ব্যবস্থার মধ্যে অবসানের মধ্যে দিয়ে যে দেশ পরাধীন হয়েছিল, সেই পরাধীনতাই আমাদের পরবর্তীকালে স্বাধীনতার চেতনাকে ভারতবাসীর মধ্যে গঠিত করতে পেরেছিল বলেই আমার মনে হয়। আমি একই প্রশ্ন নিয়ে বিশিষ্ট শিক্ষক শ্রী সুহাস ভট্টাচার্যের কাছে যাব। সুহাসবাবু, আপনার কি মনে হয় আজকের এই শুভ দিনে বিনোদন বার্তার যে শুভ প্রচেষ্টা, এই শুভ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আমরা স্বাধীনোত্তর যুগের মানুষ বা প্রজন্ম, ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করলে সত্যি কথা বলি, সাম্প্রতিক কালের কথা যদি বলি, মানে স্বাধীনতার প্রেক্ষাপটে যদি বলি, ৬২ সালে চীন ভারতবর্ষ আক্রমণ করেছিল জন্যেই কিন্তু আমরা তৈরি হতে পেরেছিলাম পরবর্তী ধাক্কা সামলানোর জন্য। আর একটা কথা, রাজনৈতিক সংগঠন, দর্শন ও মুভমেন্ট, এটা এই তিনটার সমন্বয়ে যদি একটা মঠ তৈরি হয়, যেটা আমাদের 15 আগস্ট 47 সালে হতে পেরেছে, আমাদের তদানীন্তন নেতৃত্ব মাথায় রেখেছিলেন। তার জন্য রাজনৈতিক সংগঠন ছিল, তার জন্য দর্শন ছিল, যে দর্শনে বিশ্বাসী হোক, দর্শন ছিল, মুভমেন্ট ছিল, তার একটা কমন এম ছিল। এই কমন এমটাই ছিল যে কোম্পানি রাজের খতম চাই, দ্যাট ইজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলুন, ব্রিটিশ রাজের খতম চাই। এই অর্থে, যে এটা আমি আগে বললাম এই কারণে, সেই অর্থে আপনি যে প্রশ্ন করেছেন যে মির্জাফর আগে তো ভারতবর্ষ টুকরো টুকরো ছিল। আমাদের স্বদেশ চেতনা, জাতীয় চেতনা বলে কিছু ছিল। আমরা রাজার প্রজা ছিলাম মাত্র। হ্যাঁ, আমরা তো প্রজা ছিলাম, সাবজেক্ট ছিলাম। ফলে আমাদের উন্নয়ন রাজা ভাবছে কি না ভাবছে সবটাই তার হাতে বর্তে দিয়েছিলাম। ফলে ইংরেজ এই সুযোগে, না হলে ভাবুন পলাশির প্রান্তরে এত গোলাগুলি থাকা সত্ত্বেও, মোহনলালের এত বীরত্ব থাকা সত্ত্বেও, মির্জাফরের কারণে প্রায় অত অল্প সৈন্য নিয়ে আমাদের হারলো কি করে।
আমাদের সংঘবদ্ধতা ছিল না, আমাদের জাতীয় চেতনার অভাব ছিল, স্বদেশ চেতনার অভাব ছিল। ফলে এই ধাক্কাটা, আমার পূর্ববক্তা ঠিকই বলেছেন, এই ধাক্কা দিয়ে কিন্তু আমরা, ইংরেজ খারাপ করেছে কি ভালো করেছে জানি না, স্বদেশ চেতনাটা আমাদের মধ্যে জাগিয়ে দিয়েছে। যে স্বদেশ চেতনা আমাদের সুপ্ত ছিল, এই ধাক্কায় সেই স্বদেশ চেতনা কিন্তু প্রকাশ পেয়েছে। ফলশ্রুতি আমাদের দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে, বিভিন্ন পথ ও মতের মধ্যে দিয়ে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। অনেকের মতে এটা খণ্ডিত স্বাধীনতা, খণ্ডিত ভারতবর্ষ, এ প্রশ্ন আসতেই পারে, এই প্রশ্ন আসলে আলোচনা করা যেতে পারে। 1757 সাল থেকে পিছিয়ে আসি আমরা। শুরু হলো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন। 1857 সালে প্রথমবারের জন্য অসংগঠিতভাবে হলেও ভারতের স্বাধীনতা আন্দোলন হলো ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে। প্রতিবাদ জানালেন বেঙ্গল রেজিমেন্টের সৈনিক মঙ্গল পাণ্ডে। কিন্তু ইংরেজরা কঠোর হাতে দমন করেছিল এই আন্দোলনকে। কিন্তু এই সিপাহী বিদ্রোহের আন্দোলন হয়তো রচনা করেছিল বৃহত্তর স্বাধীনতা প্রেক্ষাপট। কী ছিল সত্যি কি সিপাহী বিদ্রোহের আন্দোলন ভারতের পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট রচনা করেছিল? এই বিষয়টাই আমরা জানব বিশিষ্ট সাহিত্যিক সত্যবাবুর কাছ থেকে। সত্যবাবু, আপনি বলুন, সত্যবাবু আপনি বলুন যে এই যে সিপাহী বিদ্রোহটা যখন হয়েছিল 1857 সালে 29শে মার্চ, প্রথম মঙ্গল পাণ্ডে লড়াই মানে বিদ্রোহ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এই যে সিপাহী বিদ্রোহটা, এটাই কি পরবর্তীকালে স্বাধীনতার বীজটা মানুষের মধ্যে বপন করেছিল ভারতবাসীর মনে, যে আমাদের স্বাধীন হতে হবে, আমরা পরাধীন থাকবো না, 100 বছরের পরাধীনতা, ততক্ষণে 100 বছর পার হয়ে এসেছি আমরা? কি মনে হয় আপনার? আমি আগেই বলেছিলাম যে স্বাধীনতার চেতনা কিন্তু একটু আগ থেকেই শুরু হয়েছে, মঙ্গল পাণ্ডের আগে। এই জিনিস মনে রাখতে হবে যে সিপাহী বিদ্রোহটা কিন্তু স্বাধীনতার চেতনা দিয়ে হয়নি। এটা হয়েছে, সেটা হচ্ছে গরুর চর্বি এবং শুয়োরের চর্বি, মুসলমানদের খেপিয়ে তোলা এবং হিন্দুদের খেপিয়ে তোলা। কার্তুজের মধ্যে যেটা দুটো চর্বি, কার্তুজের মধ্যে রয়েছিল, কার্তুজ। হ্যাঁ। এবং তাই দিয়ে কিন্তু মানে তারা বিদ্রোহটা করলেন নিজ নিজ ভূমি থেকে, সঙ্গবদ্ধ করে কিছু নয়। কিন্তু যা করেছেন তার একটা এফেক্ট, এটা কিন্তু মানুষের মধ্যে পড়েছে, কেননা সাধারণ মানুষের মধ্যে পড়েনি। এখনো যেমন যে কোনো আন্দোলন হয়, কলকাতায় আন্দোলন হয়, জনগণ বলে যারা, তাদের কাছে গিয়ে পৌঁছয় না। এও ঠিক তেমনি একটা সেকশনের কাছে এসে হাজির হয়েছে, এবং যে ক্ষোভ তৈরি হয়েছিল ধর্মকে কেন্দ্র করে, সেই ক্ষোভই কিন্তু ওই জমিকে কেন্দ্র করে শুরু হয়েছে। পৃথিবীর বিদ্রোহ আমরা যদি লক্ষ্য করি, সেটা ধর্মীয় বিদ্রোহ আরম্ভ হয়েছিল, কিন্তু মূলত সেটা গিয়ে কৃষকদের মধ্যে, এবং নীল বিদ্রোহতেও আমরা সেই একই জিনিস লক্ষ্য করি, যে নীল বিদ্রোহ নীল চাষিদের যে দাবি দাওয়া। মানে আপনি বলতে যাচ্ছেন যে স্বাধীনতার প্রেক্ষাপটটা সিপাহী বিদ্রোহ থেকে হয়নি, ওরা চেতনা নিয়ে আন্দোলনটা করে না, চেতনা নিয়ে ধর্মীয় আন্দোলন, মানে মূলত ধর্মীয়, এবং এবং সবচেয়ে সর্বনাশের ব্যাপারটা হচ্ছে এই যে আজও পর্যন্ত কিন্তু সেই একই জিনিস রয়ে গেছে। হ্যাঁ, তাকে এ হিন্দু এ মুসলমান, একে তোল্লা দিয়ে রাজনীতি করা হচ্ছে, একে তোল্লা দিয়ে রাজনীতি করা হচ্ছে। সেই জিনিস কিন্তু, যে প্রভাবটার কথা সুমন আপনি বললেন, ঠিক একই জিনিস, সেই ধারাটা চলে এসেছে আজকে। এবং আমাদের যে দেশ ভাগ হলো, তাও তো একই জিনিস না। ভারত পাকিস্তান দুটো ধর্মের ভিত্তিতে ভাগ হলো, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু, মুসলিম লীগ এবং কংগ্রেস বলা যেতে পারে। হিন্দু মহাসভাও মানে এর প্রতিবাদ করেছিলেন, জানি, আরো অনেকে প্রতিবাদ করেছিলেন। শেষের আমি এই একই প্রশ্ন নিয়ে আমি সুভাষবাবুর কাছে জিজ্ঞাসা করছি যে সিপাহী বিদ্রোহী যে প্রেক্ষাপটটা আমরা মনে করছি, আমরা পূর্ববর্তী বক্তা বললেন সত্যবাবু যে ধর্মীয় চেতনাটাই আসলে এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল, হয়তো সাংগঠনিকভাবে স্বাধীনতা আন্দোলনটা হয়নি। আপনি কি মনে করেন? শুরুতেই এই কথা যেটা বলেছি, যে রাজনৈতিক সংগঠন, দর্শন এবং মুভমেন্ট, তিনটার সমন্বয় ছাড়া, এবং একটা মোটো নিয়ে এই তিনটার সমন্বয় ছাড়া চলতে পারে না।
সিপাহী বিদ্রোহ নিঃসন্দেহে প্রথমত ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাতে চেয়েছিল ইংরেজরা, এবং নিঃসন্দেহে এটা কিন্তু ধর্মীয় আবেগ ছিল। এখন মাথায় রাখতে হবে সেই ধর্মীয় আবেগ প্রাধান্য পাবে না জাতীয়তাবাদ প্রাধান্য পাবে। ধর্মকে অস্বীকার করে ভারতবর্ষের মাটিতে কিন্তু চলাটা মুশকিল। আমাদের মনে রাখতে হবে আনন্দমঠের যে কথা বলেছেন, আমরা আনন্দমঠ প্রত্যেকে পড়েছি। আনন্দমঠের শুধু বলবো ওটা ধর্মীয় চেতনার ব্যাপার, নিশ্চয়ই নয়। ধর্মীয় চেতনার মধ্যে জাতীয়বাদকে উন্মেষের প্রচেষ্টা চলেছে। ফলেই ধর্ম প্রাধান্য পাবে না জাতীয়তাবাদ প্রাধান্য পাবে, ধর্ম প্রাধান্য পাবে না স্বাধীনতা বোধ প্রাধান্য পাবে, এইটাই প্রশ্ন। যেটা সত্যদা বলেছেন ঠিক কথা। আজকে ওই যে আমি শুরুতে আবার এই কথা রিপিট করছি বারবার, যে পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল না যারা মুভমেন্ট করেছিল, তাদের ফিলোসফি কি ছিল প্রশ্ন আছে, তাদের মুভমেন্টটা ছিল, কিন্তু তিনটার সমন্বয় ঘটেনি। ফলত সেটা ধাক্কা খেয়েছে। কিন্তু ধাক্কা খেলেও আগামী প্রজন্মের কাছে কিন্তু শিক্ষার আলোকবর্তিতা, মানে স্বাধীনতা আন্দোলনের যে শিক্ষা নেওয়া, সেটা কিন্তু পৌঁছে দিয়েছে, সিপাহী বিদ্রোহ দেখিয়ে দিয়েছে। এবং একটা আমি যেটা একটু বলে নি, মুভমেন্টটা কিন্তু শিক্ষা ব্যতিরেক মুভমেন্ট হতে পারে না, আমাদের মনে রাখতে হবে। রামমোহন রায় সম্ভবত 19 শতকের প্রথম দিকে, তাকে বলা যায় মডার্ন এডুকেশনের পায়োনিয়ার। হ্যাঁ, তারপরে ধরুন বিবেকানন্দ এসছেন। বিবেকানন্দকে ধর্মীয় নেতা বলবেন? আমি তো বলবো না। বিবেকানন্দ কিন্তু আমাদের যে হেরিটেজ, ইন্ডিয়ান হেরিটেজ, সেটাকে যে পাশ্চাত্য দেশে নিয়ে যে তার যে বড় মানে তার যে প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব, সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন এবং আমরা দেখেছি। এবং সুভাষ বোস তো পরিষ্কার কথা, যে চলে আসতো যে সুভাষ বোস, যিনি বলবো আমাদের আমাদের স্বাধীনতার দুটো ধারা আছে, একটা নরমপন্থী চরমপন্থী। এবং সুভাষ বোস তো হচ্ছে কি বলবো প্রধান প্রবক্তা, সশস্ত্র সংগ্রামের কথা বলেছেন। সুভাষ বোস তো প্রথম প্রবক্তা যিনি সশস্ত্র সংগ্রামের কথা বলেছেন। এই সুভাষ বোসকেই বলুন, মহাত্মা গান্ধীকেই বলুন, এরা কিন্তু বিবেকানন্দের আদর্শকে অনুপ্রাণিত হয়েছে। এবং সেই জন্য যে ভারতবর্ষের মাটিতে ধর্ম প্রাধান্য আবেগের বড় কথা না, ধর্মের সংমিশ্রণে, কারণ আবেগটার সঙ্গে তো মানুষের অনেক আবেগ জড়িয়ে থাকে। সে আবেগটাকে কাজে লেগে ইংরেজ চেষ্টা করেছিল, সেখানে আমরা ফেল করেছি কেন? তার সঙ্গে অন্যান্যগুলো সমন্বয় ঘটেনি, যে কথাগুলো আমি বলেছি আগে। এই সমন্বয়টা ঘটেছে যথার্থভাবে, যেটা সত্যতা ঠিক কথা বলেছেন। কংগ্রেস দল তৈরি হয়েছিল, কিন্তু পিপলস পার্টি সেটা মহাত্মা গান্ধী করেছেন। জনতার পার্টি, সাধারণের পার্টি, সাধারণের দল মহাত্মা গান্ধী করেছেন। মহাত্মা গান্ধী এই প্রসঙ্গে বলবো, যারা মহাত্মা গান্ধীর সমালোচনা করেন তাদের বলবো পান্নালাল দাশগুপ্ত গান্ধী প্রসঙ্গটা পড়ে নিতে। মহাত্মা গান্ধী মানে রুমালওয়ালার কথা বলতে পারি, যে আগামী প্রজন্ম ভাববে যে 100 বছর আগে একটা লোক এসেছিল, এরকম সেন্ট লাইক মানুষ এসেছিল। ফলে এই মহাত্মা গান্ধীর মূল্যায়ন, আমি ব্যক্তি মূল্যায়নে যাচ্ছি, স্বাধীনতা প্রসঙ্গ জন্য যাচ্ছি, মহাত্মা গান্ধীর মূল্যায়ন করতে হবে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে। এবং মহাত্মা গান্ধীর মতন মানুষ, সুভাষ বোসের আন্দোলন, মহাত্মা গান্ধীর আন্দোলনের ফলশ্রুতি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে। ব্রিটিশ খুব বিপন্ন, কদম কদম বাড়ায় যা বলে আসছে সুভাষ বোস, এদিকে নন কোঅপারেশন মুভমেন্ট চলছে, এখানে কুইট ইন্ডিয়া আন্দোলন চলছে। এই দুটো সমন্বয় কিন্তু স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে। ফলেই যে শিক্ষা পেয়েছি, আপনার প্রশ্নের শুরুতে বলি, যে শিক্ষা আমরা পেয়েছি পলাশির প্রান্তরে, যে শিক্ষা পেয়েছি ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের এখানে, সেই শিক্ষার যথার্থ স্ফুরণ ঘটেছে। সেই শিক্ষাতে ভুল ত্রুটিগুলো শুধরে নিয়েছেন পরবর্তী প্রজন্ম, যার ফলশ্রুতি 1947-এর 15ই আগস্ট। এইমাত্র সুভাষবাবু বললেন যে ধর্ম হচ্ছে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনকে মানে পুষ্ট করেছে। আমি এখানটায় খানিকটা প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। উনি প্রথমে বঙ্কিমচন্দ্রের কথা বললেন। বঙ্কিমচন্দ্র নিশ্চিতভাবে আনন্দমঠে ধর্মকেই উপস্থিত করেছে এবং তার যে বিদ্রোহ, সে সন্ন্যাসী বিদ্রোহের কথা আমি আগে উল্লেখ করেছি, যে সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিলেন যেভাবে, সেইটাকেই, সেই স্পিরিটটাকে ধরে তিনি আনন্দমঠটা রচনা করেছেন। এবং বন্দে মাতরম গান, এটা একটা রাজনৈতিক বাধার সৃষ্টি করলো, সমগ্র ভারতবর্ষে যুক্ত হওয়াকে বাধা দিল। কারণ মুসলিম যারা, তারা মানে বন্দে মাতরমকে স্বীকার করলেন না। এবং
যার ফলে জাতীয় সঙ্গীত হিসেবেও যখন বন্দে মাতরমকে নেওয়ার কথা হলো, তখন ভয়ঙ্কর ভাবে আন্দোলন হয়েছিল আমার দেশে, এবং তারপরে ওটাকে সুরে রেখে একটা অংশ পরবর্তী জনগণমন অধিনায়ককে জাতীয় সঙ্গীত করা হলো। উনি বললেন বিবেকানন্দের কথা, নিশ্চিত সাম্যবাদী সামাজিক মানুষ বিবেকানন্দ, আমি তাকে ধর্মীয় মানুষ হিসেবে দেখি। নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দকে অনুসরণ করেছে। গান্ধীজি সেই রাম নাম করে গেছেন। হ্যাঁ, যখন গোটা ভারতবর্ষে আজও শিক্ষিত মানুষদের ৯৯% অশিক্ষিত, অন্য মানুষ যারা আছেন তাদের কথা বাদ, তাদের ধর্ম একটা মহা শক্তি, ধর্মকে কেন্দ্র করেই তারা সব জায়গায় সমবেত হয়। ঈদের নামাজ, আমাদের দুর্গোৎসব, সমন্বয়, মানুষ এসে সেখানে উপস্থিত হয়, যুক্ত হয়। হ্যাঁ, ধর্ম মানে রাষ্ট্র গঠনের প্রাথমিক কথাটাই হচ্ছে ধর্ম দিয়ে শুরু হয়েছিল, কারণ এক জায়গায় সমস্ত মানুষকে উপস্থিত করা যায়। কিন্তু ধর্মকে আচারে পরিণত করে, আচার সর্বস্বতাকে, কুসংস্কারকে দিয়ে তো ধর্মকে বোঝানো যাবে না। এটা এই জায়গাটা বোধ সত্য, একটু আমাকে মানুষের ধর্ম, রিলিজিয়ন অফ ম্যান। হ্যাঁ সৌরভ বলুন, আপনি বলছিলেন। আপনি বোধহয় একটু আমাকে ভুল বুঝেছেন, আমি সে পরিষ্কার করে বলি। যার জন্য আমাদের সংবিধানে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা আমাদের একটা স্তম্ভ, সংবিধানে বলা হয়েছে যার যার ব্যক্তি ধর্মাচরণের অধিকার আছে। আর ধর্ম, আপনি তো সাহিত্যিক মানুষ, যা ধারণ করে তাই ধর্ম, ধর্ম ছাড়া তো চলতে পারে না, অবশ্যই চলতে পারে না। ফলে আমি যে কথা বলেছি, রাষ্ট্রে তাহলে তো আজকে পাকিস্তান বা বাংলাদেশে ইসলাম ধর্ম, আমেরিকাতে তাদের রাষ্ট্র ধর্ম ক্রিশ্চিয়ানিটি, আমাদের ক্ষেত্রে সে প্রশ্ন নেই। ফলে আমাদের যারা নেতারা ছিলেন, প্রত্যেকটা সময়ে নির্বাচন নামক একটা পদার্থ, না না সেটা ঠিকই, সেটা আমরা যারা পলিটিক্যাল পার্টিতে ইনভলভ আছি তারা এই জিনিসগুলো করছেন। কিন্তু যারা ফ্রিডম মুভমেন্টে গীতার ভূমিকাকে অস্বীকার করেন কেন? গীতা আজকে ওয়েস্টার্ন কান্ট্রি গীতা পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট, আমার কাছে গীতা হয়তো কৃষ্ণ আমার ঠাকুর হতে পারে, তাদের কাছে পলিটিক্যাল ক্যারেক্টার। ফলে আপনার কিভাবে নিচ্ছি আমরা, কে কিভাবে নিচ্ছি ধর্মটাকে, সেটাই হচ্ছে তার ইন্টারপ্রিটেশন। আমি কে কে ইন্টারপ্রিটেশন। ফলে গীতা যদি পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট হতে পারে, গীতার থেকে আমি সেইভাবে নেবো, আর যে গীতার থেকে কৃষ্ণকে ঠাকুর মনে করবে সে সেভাবে নেবে, দ্যাট ইজ আপ মিং। কিন্তু ধর্মের প্রেরণা চেতনা যদি সমন্বয় করে জাতীয়তাবাদ, আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলেছি। আজকে ধর্মের অধিকার আছে, আজকে হিন্দুত্ব অনুষ্ঠান করার অধিকার আছে। ফলে আর রাজনৈতিক নেতারা সবটাই করেন তো ভোট বিক্রি, ওরা রাষ্ট্র ক্ষমতা করার জন্য যেটা করেন আজকের বিচার্য বিষয় সেটা নয়। না, এই যে আমি একটু বলি, এর মাঝে এখন যেটা নির্বাচন করা, এটা কি স্বাধীনতার পূর্ববর্তী যুগে আমরা দেখেছিলাম? স্বাধীনতার পূর্ববর্তী যুগেও কি আমরা দেখেছিলাম যে এখন যেটা আমরা ধর্ম নিয়ে করে থাকি, স্বাধীনতার আগেও কি এই জায়গাটা ছিল? আমি বলি আপনি বলছিলেন এটা আমরা পরিশীলিত হয়েছি। একটু সঞ্জয় বাবুর কাছে একটু যাই। স্যার, আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা দুজন যে বিষয়টা আলোকপাত করছেন খুব সুন্দর লাগছে, কিন্তু তার মধ্যে আমাদের ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের কৃষ্টিতে, সংস্কৃতিতে কিন্তু আমাদের এই ধর্ম নিয়ে বিদ্বেষ, আমাদের রাজনীতি নিয়ে বিদ্বেষ প্রাচীনকাল থেকেই চলে আসছে। সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে আমরা যেটা আগে বিশ্বাস করি আমাদের ধর্মগ্রন্থ হিসেবে, আমাদের মহাভারত এবং রামায়ণকে, সেখান থেকেই আমরা লক্ষ্য করে আসছি এই ধর্ম নিয়ে আমাদের বিরোধিতা, সেই সাথে রাজনীতির ছোঁয়া। পরবর্তীকালে যখন আমরা স্বাধীন গণতান্ত্রিক ভারতবর্ষে এলাম, আমাদের সুমন ভাইয়ের যে মূল প্রশ্নটা ছিল সিপাহী বিদ্রোহের আন্দোলন থেকে শুরু করেছে কিনা, সেই সিপাহী বিদ্রোহের আন্দোলনের মধ্যেই নিহিত রয়েছে ধর্ম নিয়েই রয়েছে, সেই ধর্ম নিয়েই শুরু হয়েছিল। সিপাহী বিদ্রোহ আমরা এত কুমুন্ড হয়েছিলাম যার জন্য ইংরেজ সুযোগটা পেয়েছিল আমাদের মধ্যে বিভাজন করবার। এবং আমরা মনে হয় এখনো ইংরেজকেই অনুসরণ করে চলছি। সিপাহী বিদ্রোহে যে বীজটা ইংরেজরা রোপণ করে গেছিলেন,
সেটাকে আজ পর্যন্ত আমরা ফলো করে যাচ্ছি। সামান্যতম সুযোগে নিজের একটু স্বার্থের দিকে আনার জন্যই আমরা যখন তখন ধর্মের সুড়সুড়ি দিচ্ছি। তাই সিপাহী বিদ্রোহ স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান, একটা মাইলস্টোন। আমার স্বধর্ম আচরণের অধিকার আছে, কিন্তু সেই নিয়ে আমি আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারি না এবং আপনাকে আঘাত করতে পারি। এই মুহূর্তে আমি সম্প্রদায় করলাম, যখন আমি অন্যকে আমি ধর্ম বলতে না, এটাই বলতে চাইছি। আমার বলছিলেন আমরা সেই কথাটা ছিলাম একটু আমরা সিপাহী বিদ্রোহের আন্দোলনটাকে আমরা এই কারণেই মনে করি যে স্বাধীনতা আন্দোলনের একদম মাইলস্টোন, যে ইংরেজদের মতো মহান শক্তিধর যারা বুলডোজার চালিয়ে গেছে তার 100 বছর আগে ধরে তখনও পর্যন্ত ভারতবাসীর মনে দানা বাঁধেনি যে ইংরেজদের বিরুদ্ধে সত্যি সত্যি আন্দোলন সংগঠিত করা যায়। যদিও সত্যবাবু সুন্দর করে ব্যাখ্যা করেছেন ইতিহাসের প্রেক্ষাপট যে সিপাহী বিদ্রোহটা সত্যিকারের দানাবদ্ধ আন্দোলন ছিল না, তবুও যে ধর্মের সুড়সুড়ি দিয়ে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল তার মধ্যে দিয়ে এমন একটা জায়গা তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে কংগ্রেস সৃষ্টি, তারপরে ভারত ছাড়ো আন্দোলন, সমস্ত আন্দোলনে কিন্তু আমরা যদি ইতিহাস দুটো দেখি, আমরা সিপাহী বিদ্রোহকে উল্লেখ করা হয় যারা স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছিলেন, তারা ভারতবাসীকে স্বাধীন চেতা ভারতবাসীকে বোঝাতে পেরেছিলেন যে তোমরাও করতে পারো। সিপাহীরা যদি তাদের একটা নির্দিষ্ট ব্যারাকের মধ্যে আটকে রাখা অবস্থায় তারা বিদ্রোহ করতে পারে, তাহলে তোমরা কেন পারবে না? সেই কারণে সিপাহী বিদ্রোহ স্বাধীনতা আন্দোলনের একটা মাইলস্টোন। আপনি ভুলে গেছেন কেন? রঘুপতি রাঘব রাজারাম এই দিয়ে গোটা ভারতবর্ষকে বাঁধলো এবং সেই ভদ্রলোক অনুসরণ করতে বসছেন এবং সমগ্র ভারতবর্ষ অনুসরণ করছে। গেছি নাকি চারটিখানি কথা? তাহলে তন্ত্রীতে তার তন্ত্রীতে ভারতবর্ষের তন্ত্রী গণিত হয়েছে। কিন্তু ফলে এই জায়গাটা এইটাই তো অ্যাচিভমেন্ট, এটাই তো তার মহানুভবত্ব, এটা অস্বীকার করে লাভ নেই। ভারতবর্ষকে তার তন্ত্রী অনুরণন সারা ভারতবর্ষতে অনুমোদিত করেছে। এই সময় তিনি হরিজন এবং সাধারণ মানুষের যে হরির জন, ওনার হরিজন মানে কিন্তু তাকে খারাপ ভাবে বলতে চান না। আমাকে বলতে দিন, ব্যাখ্যা করতে দিন। বিষয়টা হচ্ছে যে তিনি এইটা বুঝেছিলেন স্পিরিট অফ দ্য ম্যান। আমাকে যদি এদের সংগঠিত করতে হয় তাহলে এই স্লোগান, ইট ইজ দ্য অনলি স্লোগান, বন্দে মাতরম নয়, ইট ইজ দ্য অনলি স্লোগান, সেই স্লোগান দিয়ে তিনি ভারতবর্ষকে এক করতে পেরেছিলেন। কিন্তু তার সঙ্গে যে বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো করা উচিত ছিল এবং যেভাবে ট্রেন করা উচিত ছিল জনসাধারণকে, আমরা ফেল করেছি। ল্যাপসেস অন আওয়ার লিডার্স পার্ট এটা, ল্যাপসেস অন আওয়ার লিডার্স পার্ট এটা, আমাদের যারা আমাদের পরিচালনা করার চেষ্টা করেছে, ল্যাপসেস অন देयर পার্ট। আহা, আমি কি তা অস্বীকার করছি? আমি তো তা অস্বীকার করছি না। আমাদের নেতারা আমাদের তো ভুল পথে চালিয়েই যাচ্ছেন, আজও চালাচ্ছেন। এটাই কি রাজনৈতিক? স্যার এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট করে বলি স্যার। বিবেকানন্দের আপনি যেমন বন্দে মাতরম নিয়ে আমাদের বলছেন, সত্যি সত্যি আমাদের একটা বন্দে মাতরম আমাদের বীজ মন্ত্র পরাধীন ভারতবর্ষে ছিল। আবার এই বঙ্কিমচন্দ্র কিন্তু আমাদের আনন্দমঠে পরিষ্কার করে লিখছেন এক জায়গায় যে পড়েছি যমনের হাতে খানা খেতে হবে একসাথে। এই যে বার্তাটা, এই বার্তা দিয়ে এই লাইনটা দিয়ে উনি যে কি বোঝাতে চেয়েছিলেন সেটা কিন্তু ভারতবর্ষের ভিন্ন মতের লোকেরা ভিন্নভাবে বুঝে নিয়েছেন। এখানে জবন মুসলিম সম্প্রদায় না, বিদেশিদেরই জবন বলতে চাই। অ্যাকচুয়ালি তাই, আমি সেটাই আপনাকে বলতে যাচ্ছি সুভাষবাবু। উনি জবন মানে কিন্তু মুসলমান, সুভাষবাবু আমি একটু বলে নিই, জবন মানে আচ্ছা আমার ব্যাখ্যা আমি যেটা পড়ে বুঝতে পেরেছি না সম্পূর্ণ উপন্যাসটা পড়ে, উনি জবন বলতে সেই ইংরেজদেরই বলতে চেয়েছেন। উনি এখানে ধর্মের ছোঁয়া দিতে আসেনি, তা বলতে চেয়েছেন এই ভাই এমনি যে ইংরেজদের হাতে যখন আমরা পড়ে গেছি তখন এসো আমরা সবাই একসাথে এগিয়ে যাবো। তখন আমরা মুসলমান বা পরাধীন ছিলাম, সেই কারণে যেহেতু মুসলিম দুই ভাবে ব্যাখ্যা করেছিলেন। না দুভাবে নয়, এটা জমনের শাসন ছিল, ভারতবর্ষে তো মুসলিম শাসন ছিল, ওরা সে অর্থে ওরা অনুপ্রবেশকারী ছিল, আক্রমণ ফলে পরদেশী। আবার যখন বঙ্কিমচন্দ্র যখন লিখছেন তখন ব্রিটিশ পরদেশী, জবন কথার অর্থ পরদেশী, জবন মানে মুসলমান বলে ব্যাখ্যা করেন যারা, তারা ভুল ব্যাখ্যা করেন। সিপাহী বিদ্রোহের পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। 1905 সালে বঙ্গভঙ্গ করতে চেয়েছিল ইংরেজ সরকার। 1911 সালে আন্দোলনের ফলে রদ হয় বঙ্গভঙ্গ। ইতিমধ্যে 1908 সালে ফাঁসির মঞ্চে জয়গান গেয়ে যান ক্ষুদিরাম বসু। এরপরে আসে অসহযোগ আন্দোলন। এই সমস্ত আন্দোলন ভারতবর্ষকে কতটা স্বাধীনতার 1947 সালে সেই যে প্রেক্ষাপট কতটা ত্বরান্বিত করেছিল, আমরা আমাদের বিশেষজ্ঞদের কাছে যাব। অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, আপনার নৌ বিদ্রোহ হলো 1945-এ গিয়ে,
এই যে সামগ্রিক আন্দোলনটা, এই সময়ের সামগ্রিক আন্দোলনটা প্রথমত হচ্ছে যে আমি আগেই বলেছিলাম যে অসহযোগ আন্দোলন এবং বঙ্গভঙ্গ আন্দোলন এই দুটো কিন্তু গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে, গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেটাও গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। এরকম কিছু কিছু ঘটনা, অজস্র ঘটনা আছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা আমরা কি অস্বীকার করতে পারবো স্বাধীনতা আন্দোলনের ব্যাপারে? ফলে আমরা দেখছি যে যে আন্দোলনগুলো দানা বাঁধছে, কখনো সেটা সংকীর্ণভাবে, কখনো সেটা বৃহৎ আকারে। এই যে বৃহৎ আকারে যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে গান্ধীজি গোটা জনসমুদ্রের মধ্য থেকে উঠে এসেছে, যে স্লোগান দিয়েই হোক না কেন তিনি মানুষকে বুঝেছিলেন, মানুষকে চিনেছিলেন, মানুষের কাছে পৌঁছেছিলেন, যা আগের নেতারা করতে পারেননি। এবং তার যে বিশ্বাস, সেই বিশ্বাসে সেই সময় মোহাম্মদ আলী জিন্নাও বিশ্বস্ত হয়ে উঠেছিল, নেতাজি সুভাষচন্দ্র, পণ্ডিত জওহরলাল নেহেরু, এই সমস্ত, সর্দার প্যাটেল, হ্যাঁ, সীমান্ত গান্ধী, আবুল কালাম আজাদ, তার এই যে নেতৃত্ব, চিত্তরঞ্জন দাস, এদের নামগুলো আমাদের পড়তেই হবে, যারা গান্ধীজিকে মান্য করতে পারতেন। রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন তার অনেক কিছুকে, কিন্তু তবু তিনি তাকে বাপুজি বলেছেন এবং তিনি বলেছেন বিরোধ তো থাকবেই। এবং বিরোধী কণ্ঠ রবীন্দ্রনাথ, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। নেতাজি সুভাষচন্দ্র, তিনিও এক বিরোধী কণ্ঠ, কেননা গান্ধীজি বলেছেন পট্টভি সীতারাম ইয়াস ডিফিট ইজ মাই ডিফিট। তার মতন ব্যক্তিত্ব এ কথা বলতে পারেন না। নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে তার যে বিরোধ, সে বিরোধ আমরা প্রত্যক্ষ করি। এর বিরোধ তো থাকবেই, থাকতেই পারে। কিন্তু যেটা বলেছিলেন যে এই যে টুকরো টুকরো আন্দোলনগুলো, এই আন্দোলনগুলো দানা বেঁধেছে এবং দানা বাঁধার ফলেই গোটা ভারতবর্ষের মানুষ ওই এক বন্দে মাতরম স্লোগান, তখন অন্য স্লোগান অনেকে দিয়েছেন, কিন্তু এই স্লোগানকে মান্য করেছে সমগ্র ভারতবর্ষ। আমি এই বিষয়টাই সুভাষবাবুর কাছে জানতে চাচ্ছি। আমি যে কথা বলছিলাম, আমরা শুরুতে আলোচনাতে বলেছি যে আন্দোলনটা দুটো ধারায় বয়েছে। একটা হচ্ছে নরমপন্থী আলোচনার পথে, একটা হচ্ছে গরমপন্থী সংগ্রামের পথে। এবং আমরা এই ব্যাপারে তো নেতাজি সুভাষচন্দ্র বোসকে মনে করি যে তিনি মানে সশস্ত্র বিপ্লবের প্রবক্তা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে। রবীন্দ্রনাথ তার প্রেরণা, স্বামী বিবেকানন্দের প্রেরণা। সাহিত্য সংস্কৃতিতে পথের দাবি, শরৎচন্দ্রের পথের দাবি বলুন বা রবীন্দ্রনাথের লেখার লেখনী বলুন, সবই বা বঙ্কিমচন্দ্রের কথা সবই প্রেরণা দিয়েছে। আমরা ভুলে যাব কি করে লাল বাল অরবিন্দ, চিদম্বরম, এরাও তো সেই লাল বাল পাল, লাল বাল পাল অরবিন্দ। অরবিন্দ পরবর্তীকালে তো এর থেকে সরে গেছেন, একটা অন্য জগতে চলে গেছেন। এরা মানে তার একটা ফিলোসফিক পরিবর্তন এসছে। ফলে এই মানুষগুলো একটা ঘর যেমন একটা 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 ঈদ গেতে ঘর তৈরি হয়। কেউ যদি বলেন যে সশস্ত্র সংগ্রামী ভারতবর্ষ স্বাধীনতা এনেছে, আমি তার সাথে দ্বিমত। কেউ যদি বলেন যে খাদ না দিলে গয়না তৈরি হয় না। ফলে এক একটা ইট গাঁথতে যে কখনো সশস্ত্র বিপ্লব এসছে, কখনো নেভাল মানে নৌ বিদ্রোহ এসছে, কখনো লাল বাল পাল অরবিন্দদের মতন, চিদম্বরম পিল্লাইদের মতন লোকরা এসছে। এদের সম্মিলিত প্রচেষ্টার ফলশ্রুতি আজকে আমরা এখানে দাঁড়িয়ে স্বাধীন ভারতের অক্সিজেন নিয়ে কথা বলতে পারছি। ফলেই এদের কাউকে ছোট করার জায়গা নেই। যেটা শুরু হয়েছিল, ওরা জেনে করুক না জেনে করুক, সিপাহী বিদ্রোহের কথা যেটা বলেছেন, যেটা শুরু করেছিল, আমরা পরিশীলিত হয়েছি বারবার, আমরা শিক্ষা নিয়েছি, আমাদের যারা আগের যারা ছিলেন তারা শিক্ষা নিয়েছেন এবং প্রতিটা পদক্ষেপ ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়। আমরা শিক্ষা নিয়েছি, শিক্ষা নিয়েই আমরা এই জায়গাটা এসেছি। এবং 20th সেঞ্চুরিতে যে আন্দোলন, যেটা 47 আন্দোলন বলছি, তার শুরুটাই কিন্তু যে র্যাডিক্যাল পরিবর্তনের যে কথা বলেছেন, সেই র্যাডিক্যাল পরিবর্তনের কথা কিন্তু বলেছেন লাল বাল পাল অরবিন্দ চিদম্বরম পিল্লাইরা। ফলে
কোনো একটা আন্দোলনকে ছোট করা, কোনো একটা আন্দোলনকে বড় করার কোনো জায়গা নেই। আর উনি যে বলছেন আমাদের সত্যতা যেটা বলছেন, মহাত্মা গান্ধীর সাথে সুভাষ বোসের যেটা মানে কনফ্লিক্ট বলে আমরা যেটা আখ্যায়িত করি, সেটা টাইমিং এর তফাৎ ছিল। মহাত্মা গান্ধী ভেবেছিলেন যে দিস ইজ নট দ্য টাইম, ইট ইজ নট হাই টাইম, কারণ আমি তোমাকে মারার আগে আমাকে তৈরি করে নিতে হবে, আমাকে তৈরি করে নিতে হবে। না, নেতাজি সুভাষ বলছে দিস ইজ দ্য হাই টাইম টু স্ট্রাইক দেম। আমরা ছোটবেলায় পড়েছি না, স্ট্রাইক দ্য নেল আর ওয়াজ হিট ইজ অন হিজ হেড, যখন পেরেকটা লাল হয় তখন মাথায় মারো। এই মাথায় মারাটা এইখানে ডিফারেন্স দারুণ জায়গায় তুলে দিয়েছেন সুভাষবাবু আলোচনাটাকে। আজকে বাইরের আইনের আন্দোলনকে ছোট করার জায়গা নেই, তেমনি কুইক ইন্ডিয়ার আন্দোলনকে ছোট করার জায়গা নেই। আর শুধু মহাত্মা গান্ধীর সঙ্গে সুভাষ বোসের যে মতান্তর, অনেকে মানে আমাদের তথাকথিত র্যাডিক্যাল মানুষরা এটা নিয়ে হাইলাইট করেন, এটা সময়ের ব্যাপার। এটা সময়ের কোন সময়টা কখন অ্যাটাকটা করতে হবে, এবং যার জন্যে যেদিন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হচ্ছে, বেলেঘাটায় সুভাষের কথা স্মরণ করছেন মহাত্মা গান্ধী, এবং মহাত্মা গান্ধীর জন্য তিনি ওখানে ব্রিগেড করেছেন, নেহরুর নামে ব্রিগেড করেছেন। ফলেই আপনার একদম এই প্রসঙ্গে আমি সঞ্জয়বাবুর কাছে আমি শেষ করি, ফলেই নেতাজি সুভাষের সঙ্গে গান্ধীর সম্পর্ক ছিল বাপ এবং ছেলের। বাপের অনেক কথাই ছেলের পছন্দ না হতে পারে, ছেলের অনেক কথাই বাপের পছন্দ হতে না পারে, কিন্তু যে নারীর টান সেটা কিন্তু কোনদিন ছিন্ন হয়নি, ছিন্ন হওয়ার নয়। কারণ এদের দুজনের অবদানকে ছোট করার বড় করার কোনো জায়গা নেই। এদের অবদানের ফলশ্রুতি আজকে আমরা এখানে এসেছি। আপনি ভুল ব্যাখ্যা করছেন কেন? আমি তো সে কথা বলতে চাইনি। দৃষ্টিকোণ থেকে যেটা বলেছেন সেটা সুন্দর বলেছেন। অনেকে এটা বলেন, এই প্রসঙ্গে আমি ব্যাখ্যা করলাম, আমি আপনাকে বলার জন্য বলিনি। অনেকে এই জিনিসটা বলেন যে মহাত্মা গান্ধী সুভাষ বোস। স্যার আমি একটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে আপনাদের কথা বলি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে আমরা গ্রামে গঞ্জে দেখেছি খেজুর পাতার পাটি বুনতে দেখেছি। খেজুর পাতার পাটি বোনাটা শুরু হয় এইভাবে, পাতাটা ছিঁড়ে নিয়ে প্রথমে শুকানো হয়, তারপর সেটাকে একটা সরু ফালি করে বোনা হয়। টুকরো টুকরো পার্টগুলো যখন বোনা হয়ে যায়, প্রত্যেকটি বোনার পর একটা জায়গায় জমা করা থাকে। কোনো একটা নির্দিষ্ট সময়ে, অবসর সময়ে সেগুলোকে গ্রন্থন করে বড় একটা মাদুরে পর্যবসিত হয়, পাটির মাদুর। তো আমাদের স্বাধীনতা আন্দোলন, যে আমাদের সুমন ভাই যে প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন, অসহযোগ আন্দোলন থেকে শুরু করে আইন অমান্য, লাস্টলি কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো আন্দোলন থেকে যেটা শুরু হলো, এই প্রত্যেকটি পার্টি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অংশগুলো বুনন হচ্ছিল। সেই বুননগুলোকে একত্রিত করে মহাত্মা গান্ধীর স্লোগানে, মহাত্মা গান্ধীর ডাকে, যে কথা সত্যবাবু সুন্দর করে বললেন যে মহাত্মা গান্ধী জনগণের পালস বুঝতে পেরেছিলেন, জনগণের মধ্যে থেকে জনগণকে তুলে নিয়ে এসে স্বাধীনতা আন্দোলনে সামিল করেছিলেন। সেই সুভাষবাবুর কথাটার সাথে আমি কিছুটা আংশিক হলেও একমত যে এটা সময়ের ব্যবধান, যে পার্টিটা কবে বোনা হবে। বৌমা বলছে পার্টিটা এখনই বোনা দরকার, আজকে বোনা দরকার। শাশুড়ি বলছেন না আজকে বুনবো না, দুদিন পরে বুনবো। শাশুড়ি হয়তো হিসেব করে দেখেছেন যে একসাথে অতটা সময় দিতে গেলে এই সময়টাই যথেষ্ট। এটা মহাত্মা গান্ধী পিতা হিসেবে, সুভাষবাবুর কথায় পিতা হিসেবে মহাত্মা গান্ধী বুঝতে পেরেছিলেন এর উপযুক্ত সময়টা এই জায়গাটায় এসছে। তাই এদের সকলকেই আমরা শ্রদ্ধা করি, সকলের দর্শন মত সঠিক পথে এগোচ্ছিল। তাই এই যে অসহযোগ আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলনে যখন এসে পৌঁছলো, তার আগে আমরা একটা জিনিস ভুলে যাই, আমরা আজকের আলোচনায় মনে একটা পার্ট আমরা ভুলে যাচ্ছি, যে 1930 সালে যখন ভারতবর্ষকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল 26শে জানুয়ারি, সেই দিনটিকে আমাদের আজকের দিনে এই 67তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়েও কিন্তু সেই দিনটিকে স্মরণ করতে হয়। এবং সেদিন থেকে 47 সাল পর্যন্ত, স্বাধীনতা পাওয়া পর্যন্ত কিন্তু আমরা প্রতিটি দিন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের নায়কেরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসছেন, যার ফলশ্রুতিতে আমরা স্বাধীন ভারতবর্ষে সেই দিনটিকে এখনো স্মরণ করি প্রজাতন্ত্র দিবস হিসেবে। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম এবং আমরা দেখলাম যে ওই যে সূত্র দিয়ে আমরা শুরু করেছিলাম যে দুটো ধর্ম ভাগ করেছিল, চিহ্নিত, ইংরেজ আমাদের চিনিয়ে দিয়েছে যে এরা মুসলমান এরা হিন্দু, এরা চিনিয়ে দিয়েছে। এবং তার ফলেই আমরা দেখলাম আমাদের দেশটা দুটো ভাগ করে। জিন্না সাহেব কংগ্রেসই ছিলেন, কিন্তু মুসলিম লীগের নেতা হয়ে গেলেন, তৈরি করলেন মুসলিম লীগের নেতা হয়ে গেলেন, মুসলিম লীগ এটি আমরা এখনো দেখতে পাচ্ছি, নেতা হয়ে গেলেন। এবং তারপরে তিনি বলেছেন আমি ভুল করেছি, সেটা তাও আছে। যাই হোক, মানে 46-এর সেই যে ভয়াবহতা, যেটা আমাদের কংগ্রেসকেও ত্বরান্বিত করেছে মান্য করবার জন্য, এটা ক্লিপ্ট বাটোয়ারা, যার জন্য আমি বলেছিলাম
প্রথমে শুরু করতে 15ই আগস্ট হচ্ছে দুঃখানন্দের দিন। দুঃখ এবং আনন্দ একসঙ্গে একযোগে জন্মেছিল সে। এবং যে কান্না ভারতবর্ষে বয়ে গেছে, আবার পাকিস্তানেও বয়ে গেছে, দু জায়গায়, এখান থেকে যারা ওখানে গেছে বা ওখান থেকে যারা আমরা এসেছি, হ্যাঁ, প্রত্যেকেরই একটা কান্না দুঃখ আছে। কিন্তু তবু এ কথা বলতেই হবে যে আমরা স্বাধীন আছি। কিন্তু আতঙ্ক আজকে দেখা দিয়েছে। আজ ৬৭তম স্বাধীনতার পূর্ণলগ্নে দাঁড়িয়ে আমরা জোর গলায় বলতে পারি ইংরেজ আমাদের দেশ থেকে চলে গেছে, আজ আমরা স্বাধীন হয়েছি। কিন্তু সত্যি কি আমরা স্বাধীন? আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হলেও সত্যি কি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছি? ভারতবর্ষের বিপ্লবীরা যে আন্দোলন, যেভাবে স্বাধীনতাটাকে আমাদের হাতে এনে দিয়েছিলেন, আমরা কি সেই স্বাধীনতা রক্ষা করতে পেরেছি? এই প্রসঙ্গে আমরা শুনবো শিক্ষক সঞ্জয় দাসের বক্তব্য। ৬৭তম স্বাধীনতার পূর্ণলগ্নে, স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে বসে আমরা আজকে এই মরমে মরমে উপলব্ধি করছি। ভাই সুমনের সুন্দর একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ৬৬ বছর বয়স পূর্ণ করেও আমরা কি সেই প্রকৃত স্বাধীনতায় দাঁড়িয়ে আছি? স্বাধীনতা, অ্যাকচুয়ালি স্বাধীনতার সংজ্ঞা যেটা, সেই সংজ্ঞা অনুযায়ী প্রকৃত স্বাধীন কিন্তু আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা পাইনি বলে আমার ব্যক্তিগত মত। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন প্রান্তে আমরা যখন দেখতে পাচ্ছি বিভিন্ন ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার যখন আন্দোলন ঘটছে, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে তারা যেন একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে। কিন্তু বাস্তবিক কি তাই? এই প্রসঙ্গে আমি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের ছোট্ট একটা কথা মনে পড়ছে। এটা তার তীর্থদর্শনে 50 বছর পুস্তকে একটি লেখা পড়েছিলাম। এই গাছের ডালে একটি পাখি, একদল পাখি বসে আছে, একদল শিকারী সেখানে শিকার করতে গেছেন। একটি পাখি শিকারী দিকের দিকে মুখ করা, বাকি পাখিগুলি উল্টো দিকে মুখ করা। শিকারী যখন তীর তাক করেছেন, তীরটি ছুড়বেন, সেই মুহূর্তে দেখতে পাওয়া পাখিটি তাদের ভাষায় ডেকে উঠেছে, পাখিরা উড়ে গেছে, তীর হাত থেকে বেরিয়েছে, কোনো পাখি লক্ষ্য বিদ্ধ হয়নি। তখন শিকারীদের বক্তব্য, ওই পাখিটি দুষ্টু পাখি, ওই পাখিটির জন্য আজকে আমাদের শিকার হলো না। রবীন্দ্রনাথ যে জায়গাটা ছেড়ে দিয়েছেন, বলছেন পাখিরা উঠতে উঠতে যে ভাষাটা ব্যবহার করছে, তাদের ভাষায় যে কথা বলছে, ওই পাখিটি কি পাখি বলে এখানে ছেড়ে দিয়েছেন। কিন্তু সেই পাখিটি অ্যাকচুয়ালি কি পাখি? পাখিদের চোখে একরকম, শিকারীদের চোখে একরকম। তাই স্বাধীনতাটা, আমরা যারা প্রকৃত স্বাধীনতাকামী ছিলাম, তখনকার দিনে ছিলেন, তাদের চোখে যে স্বাধীনতা ছিল, আর যারা আজকে স্বাধীন ভারতবর্ষে আমরা যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে ভারতবর্ষকে শাসন করছেন, তাদের চোখে একরকম, দুজনের চোখে দুরকম। আমরা একটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি এই স্বাধীনতাকে, তাহলে বুঝতে পারবো আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি কি পাইনি। আমাদের স্বাধীনতা কি, আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা কি আসলে স্বাধীন? আমি যে কথা বলি, সত্যদা যে কথা বলেছেন ঠিকই। এই দিনে ভারতবর্ষ দু টুকরো হয়েছে, এই দিনে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে। তবুও মানতে হবে, একটা নবজাতক যখন জন্মায় তখনও রক্তপাত হয়, তখনও সে কাঁদে, মাও কষ্ট পায়। আমরা তো স্বাধীনতার আগে, মানে ব্রিটিশরা আসার আগে তো সংগঠিত ভারতবর্ষ ছিলাম না। হ্যাঁ, খণ্ডিত ভারতবর্ষ, আমরা প্রত্যেকে ডিসপ্লেস পার্সন, প্রায় প্রত্যেকে এখানে উপস্থিত আছে। খণ্ডিত ভারতবর্ষ, তবুও বলবো নেতাদের ভুল ত্রুটি ছিল, আরেকদিন আলোচনা হতে পারে। তবুও বলবো যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা অমূল্য, যে স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতা অমূল্য। কারণ আমাদের দেশে কিন্তু 26শে জানুয়ারিতে কিন্তু 50 সালে সংবিধান তৈরি হয়েছে। আজকে যে যার মতন নাচতে পারে না। গোর্খাল্যান্ড চাইলেই গোর্খাল্যান্ড পাওয়া যায় না। সাংবিধানিক দায়বদ্ধতা আছে। মুখ্যমন্ত্রীর মতো নাচতে পারেন না, প্রধানমন্ত্রীর মতো নাচতে পারেন না, রাষ্ট্রপতির মতো নাচতে পারেন না। প্রত্যেক জায়গায় একটা বাধা, একটা সিস্টেম আছে। স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচার নয়। স্বাধীনতা মানে কিন্তু কিছুটা বন্ধন থাকেই। কতদূর আমি যেতে পারি, কতদূর না যেতে পারি, তার একটা ব্যাপার থাকেই। তবে আমি বলি কথাটা, ব্যাপারটা হচ্ছে এখনো কোন দেশে আছে? আমেরিকাতে পূর্ণ স্বাধীনতা, মানুষের চাহিদা পাওনা কিন্তু মেটে না। কিন্তু বলছি, কেউ বলবে অর্থনৈতিক স্বাধীনতা আসেনি, কেউ বলবে রাজনৈতিক স্বাধীনতা আসেনি। আমরা সহজানন্দ সরস্বতীর কথা ভুলে যাচ্ছি। 1920 সালে চাষিদের জন্য এবং নিম্নবর্গের মানুষের জন্য লড়াইটা শুরু করেছিলেন যে রাজনৈতিক স্বাধীনতা দিতে হবে এবং অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। সেই লড়াই চলছে আজও।
সেই লড়াই কতটুকু সফল হয়েছি, কতটুকু সফল হয়েছি হয়নি সেটা কিন্তু আগামী দিন বলবে। আজকে কিন্তু সে বলার জায়গা আসেনি, কারণ আজকে ইংল্যান্ড সমস্যা সব মিটে গেছে। আজকে পরিষ্কার কথা বলি, অবশ্যই চলছে, প্রচেষ্টা চলছে। আজকে তো রাজনৈতিক কথা বলতে হয়। আজকে তো আমাদের যখন দেশ স্বাধীন হচ্ছে এটা ব্লেড তৈরি হতো না, আজকে মহাকাশে যাচ্ছি, এটা আমাদের অ্যাচিভমেন্ট নয়? আজকে যারা আজকে মানুষের জিনিসপত্রের দাম বাড়ছে, অস্বীকার করছি না, ক্রয় ক্ষমতা বাড়েনি। ফলে একটা কথা বলতে কম্পারিজন করতে হবে। খাদ্য মানুষ পাচ্ছে না, অনেক জায়গা পাচ্ছে না, কিন্তু এর থেকে বাজে অবস্থা গেছে না। আমি নিজে বলছি, আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, আমি ভাত খেতে পারিনি, মাইলো খেয়েছি, ভুট্টা খেয়েছি, আজকে সে জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু আপনি হয়তো সেই জায়গাটা দাঁড়িয়ে নেই, কিন্তু আজকে বহু মানুষ এখন ডাউন টু পিপল আছে, অস্বীকার করে লাভ নেই। সমস্যা মিটে গেলে দেশ আর থাকবে না, সমস্যা তৈরি হবে। ওইখানেই লুকিয়ে রয়েছে এই সমস্যা জিইয়ে রাখার কারণ, সেটাতেই মেটাতে হবে। মানুষের সমস্যা হবে না, চিন্তা করছেন? সমস্যা তো আছেই, সমস্যা তো আছেই। সমস্যা মুক্ত কোনো বিশ্বে কোনো দেশ নেই, সমস্যা মুক্ত বিশ্বে কোনো দেশ সমস্যা মুক্ত নেই। কোন দেশ বলতে পারবে না যে আমি খাওয়া দাওয়া আমার এখানে। আজকে আমেরিকাতে ভিক্ষা করে, আমেরিকা তো আজকে ধনতান্ত্রিক দেশ, বিশ্বের 1 নম্বর দেশ, আমেরিকা ভিক্ষা করে। রাশিয়া পেরেস্ট্রোইকা গ্লাস করে ভেঙে গেল কেন? তার অর্থনৈতিক আমেরিকা তো দিত, মানুষকে সাবসিডি দিত। আমেরিকা বলছি, রাশিয়া বিষয়টা ওভাবে দেখলে বলতে হবে না, কোনো সমস্যাই হবে না। আমাদের সমস্যা নেই বলছে নাকি? সমস্যা আছে, সমস্যার সমাধান হচ্ছে, আবার নতুন সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা নেই কেউ বলছে না। 60 বছর আমাদের 66 বছর চলে গেছে, আমাদের একটা এক্সপেকটেশন ছিল। আপনার কি এক্সপেকটেশন পূরণ হয়নি? একটু বলুন, ওনাকে বলতে দিন, ওনাকে একটু বলতে দিন। হ্যাঁ, এক্সপেকটেশন ছিল, এবং সেই গ্যারান্টি দিয়ে এরা এসেছেন। আমাদের সংবিধান তৈরি হয়েছে, সংবিধানে বলা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, থাউজেন্ডস অফ টকস তার মধ্যে আছে। আমরা দেখছি কি এখনো পর্যন্ত 75% মানুষ শিক্ষা পেল না। এখনো পর্যন্ত আমাদের দেশে মানে ক্ষুধা নামক যে বস্তুটি, সে বস্তুটি প্রায় অর্ধাংশ মানুষের। আমরা দেখছি যে জামা কাপড় ইত্যাদি, যেটা সত্যি কথা খাবার এবং পড়া এবং বাসস্থান, এর মানে অনেকের হয়েছে, মধ্যবিত্ত এখন ধনী হয়েছে। আমি সে কথা বলছি যে মেটেছে বলার তো দাবি করতে পারতেন না। মানে কত ভাগে, কত ভাগে, তিনটা কোশ্চেন, কত ভাগে। স্বাধীন ভারত কেমন দেখতে চান আগামী? আমরা স্বাধীন হয়েছি, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং আমরা এই যে এখানে দাঁড়িয়ে তর্ক করতে পারলাম, কথা বলতে পারলাম, এটা আগে হয়তো পারতাম। অর্থাৎ আমাদের বাক স্বাধীনতা আছে, চলাফেরার স্বাধীনতা আছে, আমাদের নানা রকম কথাবার্তা বলার স্বাধীনতা আছে। আমাদের সংবিধান আমাদের এই স্বাধীনতাটুকু দিয়েছে, এবং আমরাও মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা পারছি অনেক কিছু। তবে একটা কথা মনে রাখা দরকার, যে কথা আমরা তর্ক করতে গিয়ে বলেছিলাম যে অনেকে পাইনি, অনেকে কিছু হয়নি। আমাদের নেতারা, আমাদের পথপ্রদর্শকরা এ কথা ভেবেছি। তাই জওহরলাল নেহেরু মানে সমাজতান্ত্রিক ধাঁচের ভারতবর্ষ তৈরি করতে চেয়েছিল। কতদূর পেরেছেন কি না পেরেছেন সেটা পরে। মোটামুটি সবাই আমরা ভালো থাকি, সবাই আমরা খেতে পাই, সবাই আমরা আনন্দে থাকতে পারি, এটাই এই দিনে আমাদের চাওয়া। এছাড়া আর কি চাই? আপনার কাছে আগামী দিনে সত্যতার কথার সূত্র ধরে বলি, ঠিক কথা যে নেতাজি স্বাধীন ভারতবর্ষে আসতে পারেননি, আছে কি নেই সে বিতর্কে যাচ্ছি না। নেতাজিও সমাজতন্ত্রের কথা বলেছেন, পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলেছেন। নেহরু, সত্যতা বলে নেহরু তো পঞ্চবার্ষিক কথা, সমাজতন্ত্রের কথা প্রতি পদক্ষেপে বলেছেন। আমাদের সংবিধানের স্বীকৃতি আছে। আমি বিবেকানন্দের কথা দিয়ে বলি, কি পেয়েছি হিসাব করার জায়গা নেই, কি না পেয়েছি তার হিসাব করার জায়গা নেই। ভারতবর্ষ অনুন্নত হোক, বিবেকানন্দের কথায় বলি,
ভারতবাসী আমার ভাই, ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। এবং এই মাটিতে স্বাধীন ভারতের অক্সিজেন নিয়ে উন্নত ভারতবর্ষ দেখতে চাই। রবীন্দ্রনাথের কথা বলি, জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন লাভ করবে ভারতবর্ষ। আমি স্বাধীন ভারতবর্ষের বসে আজকে এই অনুষ্ঠান করতে পারছি, এটাই সব থেকে বড় কথা। আমরা প্রত্যেকে স্বাধীন, কিন্তু আমি স্বাধীন ভারত বলতে আগামী দিনে সেই রকম একটা ভারতের স্বপ্ন দেখি, যে ভারতবর্ষে বুকে দাঁড়িয়ে কোনো শিশু তার পরাধীনতায় ভুগবে না, কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না, খাদ্য থেকে বঞ্চিত হবে না। পরন্তু আজকে ভারতবর্ষের দিকে দিকে বিভিন্ন গণ আন্দোলনের মধ্যে দিয়েও মেয়েদের যেমন অনেক এগিয়ে আনা হয়েছে, আজকেও ইতিহাসের পাতায় নেই, সংখ্যাতত্ত্বের পাতায় নেই এমন অনেক মেয়েরা আছে যারা নাবালিকা অবস্থায়, যারা বিয়ের আসরে বসছে, বিয়ে করতে বাধ্য হচ্ছে, থেকেও এই যে পরাধীনতা, তাদের ইচ্ছার বিরুদ্ধে 18 বছর বয়স হওয়ার আগে তাদের বাধ্য হয়ে বিয়ে হয়ে যেতে হচ্ছে। তার পরবর্তীকালে তাদের যে অপুষ্টিজনিত বিবাহ পরবর্তী বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য তাদের যে শারীরিক অক্ষমতার জন্য তারা জীবন সমাজ থেকে মুছে যাচ্ছে। এই পরাধীনতার থেকে আমাদের মায়ের সমাজকে, মেয়েদেরকে আরো এগিয়ে নিয়ে আসতে হবে। স্বাধীন ভারত যেন আমাদের শিশু এবং পরিণত মেয়েদের জন্য আরেকটু পূর্ণ স্বাধীনতা দিতে পারে, সেটাই আমার ভবিষ্যৎ শাসকদের কাছে আমার একান্ত আবেদন। স্বাধীনতা দিবসে সকলকে, বিনোদন বার্তার সকল কর্মী, বিনোদন বার্তার সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার। সত্যি ভারতবর্ষের স্বাধীনতার যে বৃহত্তর প্রেক্ষাপট হয়তো কোনোদিনও শেষ হবার নয়। তাই 200 বছর পেরিয়ে গেলেও 1947 সালে যখন আমরা স্বাধীন হলাম, তার থেকে আজ 66 বছর পেরিয়েছি। 67তম দিবসের দিনে দাঁড়িয়ে আমরা চাই উন্নত হোক আমাদের ভারতবর্ষ, এগিয়ে যাক আমাদের ভারতবর্ষ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম আসনে যেন আমাদের ভারতবর্ষই বসতে পারে। তার জন্য আমাদের প্রতিটি জনগণ, প্রতিটি মানুষকে ভারতবর্ষকে ভালোবাসতে হবে। স্বাধীন ভারতবর্ষ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভারতবর্ষ, সেই ভারতবর্ষ, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। স্বাধীনতার পুণ্যলগ্নে সমস্ত দর্শকদের বিনোদনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। থাকুন আমাদের পরবর্তী অনুষ্ঠানের সাথে। ফিরে আসবো আবার অন্য কোনো দিন, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জনগণ